আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার ৮১তম বার্ষিক সাধারণ সভায় ভাষণ দেবেন। এই সভায় বিমান শিল্পের মূল বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের ৪টি রাজ্যে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের বিরুদ্ধে লড়াই চালাতে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের পূর্ণ সহায়তার আশ্বাস কেন্দ্রের। বরাক উপত্যকার শিলচরে প্রবল বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হলে কেন্দ্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ এক স্তম্ভ হিসেবে কৃষিকে বর্ণনা করেছেন। ইউক্রেন গতকাল রাশিয়ার 5টি বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটি এর ৮১তম বার্ষিক সাধারণ সভায় এক সমাবেশে ভাষণ দেবেন। আইএটি এর এই সম্মেলন শেষ হবে আগামীকাল। বিশ্ব বিমান পরিবহন শীর্ষ সম্মেলনে বিমান শিল্পের মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বিমান শিল্পের অর্থনীতি, বিমান সংযোগ, জ্বালানি, নিরাপত্তা, সুস্থায়ী বিমান জ্বালানির উৎপাদন, কার্বন মুক্তকরণের অর্থায়ন এবং উদ্ভাবন। আইএটি এর শেষ বার্ষিক সাধারণ সভা ৪২ বছর আগে ১৯৮৩ সালে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে এশীয় উন্নয়ন ব্যাংকের সভাপতি মাসাতো কান্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে ভারতের দ্রুত রূপান্তর অগণিত মানুষকে ক্ষমতায়িত করেছে এবং এই যাত্রায় আরও গতি যোগ করার জন্য দেশ কাজ করে চলেছে। মাসাতো কান্ডা জানিয়েছেন, এডিবি আগামী 5 বছরে পৌর পরিকাঠামো উন্নয়ন, মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণ, নতুন আঞ্চলিক দ্রুত পরিবহন ব্যবস্থার করিডোর নির্মাণ এবং নগর পরিষেবাকে আধুনিকরণের জন্য $10 বিলিয়ন বিনিয়োগ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্বাঞ্চলের 4টি রাজ্য আসাম, মণিপুর, সিকিম এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা এবং ভূমিধসের বিরুদ্ধে লড়াই করার জন্য এই অঞ্চলকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এনডিআরএফ, এসডিআরএফ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় কর্তৃপক্ষ সহ উদ্ধারকারী দলগুলি ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য কাজ করছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সৃষ্ট মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর পূর্বের 6টি রাজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস এবং অন্যান্য বিপর্যয়ে 27 জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে অরুণাচল প্রদেশে 9 জন, মেঘালয়ে 6, আসাম ও মিজোরামে 5 জন এবং ত্রিপুরা ও নাগাল্যান্ডে 1 জন করে রয়েছে। আবহাওয়া বিভাগ আগামী 6 দিন উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আসামের বরাক উপত্যকায় শিলচরে প্রবল বর্ষণে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। সেখানে 415.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা 100 বছরেরও বেশি পুরনো রেকর্ডকে ভেঙে দিয়েছে। বরাক উপত্যকার বরাক, জাতিঙ্গা এবং রুকনি নদীগুলি ইতিমধ্যেই বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অবিরাম বৃষ্টির কারণে আসামের মোট 11টি জেলায় হড়পা-বানের আশঙ্কায় উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হলে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে তাদের নাগরিকত্ব দেবে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে বর্ষিয়ান বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এ রাজ্যে বহু হিন্দু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। বাদ যাওয়া ভোটারদের নাম কেন্দ্রের কাছে পাঠালে সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে তাদের দেশের নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় মুর্শিদাবাদে সাম্প্রতিক ঘটনা ঘটেছে। শাসক দলের নেতারা এই ঘটনায় প্ররোচনা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক, তাই মুখ্যমন্ত্রী অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকা উন্মুক্ত রেখেছেন। কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফকে তিনি জমি দেননি। हमने आपसे भूमि मांगी है, पूरी भूमि दे दो, बाढ़ को समाप्त हो जाने दो, एक परिंदा भी पैर नहीं मार पाएगा। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे। শ্রী শাহ অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর তোষণের রাজনীতি সব সীমারেখা অতিক্রম করেছে। নিজের ভোট ব্যাংককে সন্তুষ্ট করতে তিনি সংশোধিত ওয়াকফ আইন বিরোধিতা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর অবৈধ অনুপ্রবেশ নিয়ে মন্তব্যকে অবশ্য খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কলকাতায় গতকাল এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ভোটে যে হিংসার অভিযোগ তুলছেন তার দায়িত্বে রয়েছে নির্বাচন কমিশন। একইভাবে অনুপ্রবেশের দায়ও বর্তায় বিএসএফ এর ওপর।
সিকিম সরকার দীর্ঘ 5 বছর পর ভগবান শিবের মন্দির কৈলাস মানস সরোবর যাত্রা আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। 15ই জুন তীর্থযাত্রীদের প্রথম দল গ্যাংটকে এই যাত্রা শুরু করবে। সিকিম সরকারের পর্যটন ও অসামরিক বিমান পরিবহন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব সিএস রাও জানিয়েছেন, কৈলাস মানস সরোবর যাত্রা গ্যাংটক থেকে শুরু হয়ে নাথুলা পর্যন্ত যাবে, তারপর চীনা ভূখণ্ড অতিক্রম করে কৈলাস ও মানস সরোবরে পৌঁছবে। পুরো যাত্রা শেষ হতে প্রায় 20-21 দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় বাজারে টানা 2 মাস ইতিবাচক গতির ধারাবাহিকতা বজায় থাকলো। বিদেশি লগ্নিকারীরা মে মাসে ভারতীয় শেয়ার বাজারে প্রায় 40,000 কোটি টাকা বিনিয়োগ করেছেন। বিনিয়োগকারীদের পরিসংখ্যান অনুযায়ী বিদেশি লগ্নিকারীরা বা এফপিআই ভারতীয় শেয়ার বাজারে 19,860 কোটি টাকা এবং ঋণ বাজারে 19,615 কোটি টাকা বিনিয়োগ করেছে, যার ফলে ভারতীয় বাজারে মোট বিনিয়োগের পরিমাণ 38,475 কোটি টাকায় পৌঁছেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ এক স্তম্ভ কৃষি। নতুন দিল্লিতে গতকাল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নামাঙ্কিত একটি জাতীয় স্মারক সম্মেলনে তিনি বক্তব্য রাখছিলেন। সম্মেলনের মূল ভাবনা অবিচ্ছেদ্য মানবিকতা। মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে জটিল পরিস্থিতিতে অবিচ্ছেদ্য মানবিকতার ক্ষেত্রে ভারতীয় দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষণে কৃষিক্ষেত্রের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী চৌহান বলেন, দেশের অর্থনীতিতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জানান, কৃষিকাজ তার নিজের রক্তেও রয়েছে। युद्ध का जब वातावरण था सीमा पे, मैंने अपने खाद्य भंडारों की समीक्षा की तो खेत में किसान और सीमा पे जवान डटा हुआ था और हमने देशवासियों से कहा था, चिंता मत करो, भंडार भरपूर है। और आज भी भारतीय अर्थव्यवस्था की सबसे बड़ी ताकत अगर कोई है तो खेती है, खेती। मैं तो कृषि मंत्री हूँ और इसलिए केवल कृषि मंत्री नहीं हूँ, खेती जी रहा हूँ। रोम रोम में किसान है और हर सांस में खेती, मुझे और कुछ दिखाई नहीं देता। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের এক সম্প্রীতির সহাবস্থান রয়েছে। ঐতিহ্যের উপর ভিত্তি করে আমরা নতুন এক ভারত গড়ার পথে এগিয়ে চলেছি। কার্গিলের কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তরের সঙ্গে যৌথভাবে বিকশিত কৃষি সংলাপ অভিযান কর্মসূচি বাস্তবায়িত করছে। 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য কৃষকদের কল্যাণ নিশ্চিত করে সুস্থায়ী এক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা। গতকাল তৃতীয় দিনে কার্গিল ব্লকের কৃষকরা আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ নিয়ে বিভিন্ন তথ্য জানতে পারেন। এই কর্মসূচিতে উদ্যান পালনের ক্ষেত্রে কীটনাশক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্টিয়াগো পেনা প্যালাসিওস 3 দিনের রাষ্ট্রীয় সফরে আজ ভারতে আসছেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তার সফর সঙ্গী হবে। সফরকালে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বাঙ্গীন মূল্যায়ন করা হবে। রাষ্ট্রপতি পেনার এটি প্রথম ভারত সফর। সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন। সান্টিয়াগো পেনা বুধবার প্যারাগুয়ে ফেরার আগে মুম্বাই সফর করবেন। মুম্বাইয়ে তিনি শিল্প বাণিজ্য জগতের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। ভারত ও প্যারাগুয়ের মধ্যে 1961 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ইউক্রেন গতকাল রাশিয়ার 5টি বিমান ঘাঁটিতে একটি বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভা, রিয়ানজ এবং আমুর অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার খবরটি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। রাশিয়া একে জঙ্গি হামলা বলে উল্লেখ করে জানিয়েছে, এই ঘটনায় প্রাণহানির কোনো খবর নেই। তবে ইউক্রেন জানিয়েছে, গত 11 মাস ধরে তারা এই ড্রোন আক্রমণের প্রস্তুতি নেয়। এর ফলে পারমাণবিক বোমা বহনক্ষম TU-95 এবং TU-22 যুদ্ধ বিমান সহ প্রায় 40টি বিমান ধ্বংস হয়েছে। বেলায়া বিমান ঘাঁটিতে এর ফলে আগুন লেগে গেছে। অপারেশন সিন্দুর এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরতে সর্বদলীয় সংসদ সদস্যদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করছে। জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে দলটি সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের বার্তা পৌঁছে দিয়েছে। ইথিওপিয়ার আদিস আবাবায় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে ভারতীয় সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সাক্ষাতের পর বলেন, প্রবাসী ভারতীয়রা শাড়ি ও কুর্তা পরেন, যা থেকে বোঝা যায় তারা ইথিওপিয়ায় থাকলেও নিজেদের সংস্কৃতির শিকড় তারা ভোলেননি। পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আহমেদাবাদে আগামীকাল অষ্টাদশ IPL ফাইনালের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব কিংস 5 উইকেটে 5বারের চ্যাম্পিয়ন্স মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয়। নরওয়ে দাবা টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসনকে হারিয়ে দিয়েছেন। স্ট্যাভেঞ্জার সিরিজে এটি কার্লসনের বিরুদ্ধে গুকেশের প্রথম জয়। শেষে বিশেষ খবর আরও একবার।
প্রধানমন্ত্রী আজ আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার 81তম বার্ষিক সাধারণ সভায় ভাষণ দেবেন। উত্তর পূর্বাঞ্চলের 4টি রাজ্যে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের বিরুদ্ধে লড়াই চালাতে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে পূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস কেন্দ্রের। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।